জাবেদ একবার মাথা তুলে দেখার চেষ্টা করল তার সামনে ঠিক কি হচ্ছে। মাথা তুলে তাকানোর সাথে সাথে জাবেদ আরেকটা দৃশ্য থেকে স্তম্ভিত হয়ে গেল। সে দেখল একটু আগে বস্তায় করে নিয়ে আসা নীলার লাশ হাওয়ায় ভাসছে, আর মুখে বেঁধে দেওয়া বস্তা মুখেই রয়েছে, কিন্তু শূন্যে ভাসা অবস্থায় সেটা অদ্ভুতভাবে দোল খাচ্ছে। জাবেদ কোনোদিন কল্পনাও করেনি যে সে এইরকম দৃশ্য দেখবে। সে কোনোদিন অলৌকিক বিষয়ে বিশ্বাস করেনি, কিন্তু এটা দেখার পর সে কি বিশ্বাস করবে না করবে না সেটা একমাত্র সেই ভালো জানে। হঠাৎ করে সেই লাশের মুখের উপরে বেঁধে রাখা বস্তা খুলে গেল। নমস্কার, আমি পার্থপ্রতিম। রহস্যের অন্ধকারী ইউটিউব চ্যানেলে আজ আপনাদের জন্য রেখে গেলাম বাংলাদেশের প্রখ্যাত লেখক শ্রী সাদিক হাসানের কলমে এক গ্রাম বাংলার ভৌতিক গল্প, বিকৃত মনা। কি লাশের সাথে সঙ্গম, তাও যুবতীর লাশ? কি করে সম্ভব এটা? পাশ থেকে একজন বলল, হ্যাঁ জি স্যার, এটাই হয়েছে। সাথে যুবতীর ব্রেস্টের উপর ছুরি দিয়ে কেউ ক্রস চিহ্ন এঁকে দিয়েছে। এসব কি হচ্ছে? আজ মিলে মোট 4টে লাশ এই অবস্থায় উদ্ধার করা হলো। স্যার, আমাদের হাসপাতালে এ কি হচ্ছে স্যার? প্রথমে কেউ যুবতী মেয়ের লাশের সঙ্গে সঙ্গম করে, তারপর তার ব্রেস্টের উপর ক্রস চিহ্ন এঁকে দিয়ে যায়, আর অন্য ব্রেস্টের থেকে এক টুকরো মাংস খুবলে নিয়ে যায়। এসব কি হচ্ছে স্যার? এটা কোনো সাধারণ মানুষের কাজ নয়। নিশ্চয়ই এর পেছনে কোনো বিকৃত মস্তিষ্কের মানুষের হাত রয়েছে, তা না হলে এইরকম করে একটা লাশের সাথে কাজ করতে পারে? এরপর তমাল পাশের কনস্টেবলকে এই হাসপাতালে কড়া পাহারার ব্যবস্থা করার জন্য হুকুম দিয়ে চলে গেল। এদিকে অন্য আরেকটা হাসপাতালের মর্গ থেকে আরেকটা নতুন লাশ চুরি করে এনেছে জাবেদ নামের একটা লোক। লাশটি ছিল একটা যুবতীর। গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা লাশ ছিল সেটি, তাই দেহে ছিল না তেমন ক্ষতের চিহ্ন। আস্তে আস্তে জাবেদ তার পরিধেয় বস্ত্র খুলে ফেলল। লাশটি ছিল সাদা কাপড় দিয়ে ঢাকা, তাই কাপড়ের উপর দিয়ে লাশের বিশেষ অঙ্গগুলো স্পষ্ট বোঝা যাচ্ছিল। জাবেদ আস্তে আস্তে মেয়েটির পায়ের কাছ থেকে কাপড় তুলতে লাগলো, আর মেতে উঠল এক আদিম খেলায়। চাহিদা শেষ হবার পর ধারালো একটা ছুরি দিয়ে লাশের ব্রেস্টে একটা ক্রস চিহ্ন এঁকে দিল। এর অর্থ হলো এই লাশটি সে ব্যবহার করেছে, আর এই লাশ যদি দ্বিতীয়বার তার সামনে আসে তাহলে যেন সে চিনতে পারে, কারণ সে শুধু একটি লাশ একবারই ব্যবহার করে। অবশ্য পরের বার ব্যবহার করার মতো অবস্থাতেও রাখে না সেটি। আর জাবেদ কখনো লাশের মুখ দেখে না। লাশের মুখ ভালো করে ঢেকেই সে তার কাজ করে যায়। এইবারেও তার ব্যতিক্রম ঘটেনি। এখন পুরো লাশটি তার কাছে উন্মুক্ত হয়ে আছে, শুধু মুখ বাদে। জাবেদের হাতে তখনও সেই ছুরিটি পূর্ণিমার চাঁদের আলোয় চিকচিক করছিল, আর ছুরির মাথায় লেগে থাকা যুবতীর ব্রেস্টের এক ফোঁটা রক্ত যেন ছুরিটিকে আরো আকর্ষণীয় করে তুলছিল। জাবেদ মেয়েটির পায়ের নখের কাছে ছুরিটি নিয়ে যায়, আর সেখান থেকে চামড়ার একটা অংশ চিড়ে দেয়। সেখান থেকে হালকা রক্ত বের হচ্ছিল ঠিকই, কিন্তু ফিনকি দিয়ে নয়, কারণ মৃতদেহ থেকে কখনো ফিনকি দিয়ে রক্ত বের হয় না। এরপর জাবেদ লাশের পায়ের নখ, যেখান থেকে চামড়া চিড়ে দিয়েছিল, সেখানে ছুরির মাথা ঢুকিয়ে দিয়ে তা আস্তে আস্তে
উপড়ে তুলতে লাগলো। ছুরির ফলার আঘাতে যেটুকু কেটে যাচ্ছিল তা দিয়ে শুধু গড়িয়ে লালচে রক্ত বের হয়ে যাচ্ছিল। জাবেদ এইবার ছুরিটা চামড়ার ভিতর দিয়ে নিয়ে যেতে যেতে একেবারে ঘাড় বরাবর থেমে যায়, আর তারপর আবার আরেক পায়ের নখ থেকে চামড়া চিরতে চিরতে ঘাড়ের আরেক পাশ বরাবর নিয়ে আসে। তীব্র গরমের রাত্রে এই কাজ করতে জাবেদের কয়েক ফোঁটা ঘাম শুধু যুবতীর শরীরের উপর পড়ছিল, আর তার এই বিকৃত মস্তিষ্কের আদিম খেলা দেখার সাক্ষী ছিল দূরে দাঁড়িয়ে রক্তের গন্ধ পাওয়া কয়েকটা শিয়াল, আর আশেপাশের গাছপালা সহ আকাশের পূর্ণ চাঁদ। হয়তো তারা বারবার নিজেদের চোখ বন্ধ করে রাখতে চাইছিল এই নিষিদ্ধ খেলা না দেখার জন্য, কিন্তু সৃষ্টিকর্তা যে তাদের সেই ক্ষমতা দেয়নি। তারা হয়তো শুধু নীরবে তার কাছে বিচার দিয়ে আসছিল, কিন্তু সৃষ্টিকর্তা হয়তো তাদের কথা শোনেনি। তাই তো 2 দিন পর পরই তাদের সম্মুখীন হতে হয় এই বিকৃত মস্তিষ্কের জাবেদের। জাবেদ এইবার সেই মেয়েটির লাশের পেটের মধ্যে গেঁথে দেয় তার হাতের তীক্ষ্ণ ছুরিটি। সেখান থেকেও বের হয়ে আসতে থাকে লালচে রক্ত, কিন্তু এই অন্ধকার রাতে সেই রক্ত কালো রঙের দেখা যাচ্ছিল। ছুরি বসিয়ে দেওয়ার সাথে সাথে হালকা কেঁপে ওঠে মেয়েটির লাশ। মৃত হয়েছে তো কি হয়েছে, হয়তো দূর থেকে লাশটির আত্মা দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দেখছিল, কিন্তু কিছু করার শক্তি যে তার ছিল না। জাবেদ এরপর লাশটির পেটের আরও গভীরে ছুরি ঢুকিয়ে দেয়, আর ছুরির ফলা আস্তে আস্তে দেহের উপরের দিকে নিয়ে যেতে থাকে। মেয়েটির নরম মাংস সেই ধারালো ছুরির আঘাতে চোখের পলকেই কেটে যাচ্ছিল, শুধু বাঁধা হয়ে দাঁড়াচ্ছিল দেহের হাড়গুলো। ছুরিটি আস্তে আস্তে মেয়েটির হৃৎপিণ্ড বরাবর নিয়ে যায়, আর সেই বরাবর আরও একবার কোপ বসিয়ে দেয়। ব্যাস, তার কাজ এইবার শেষ। এরপর জাবেদ লাশটি একটা বস্তায় ভরে রাস্তার পাশে ফেলে রেখে আসে। ইন্সপেক্টর তমাল তার ডেস্কে চিন্তিত হয়ে বসে আছে, কারণ উপর মহল থেকে প্রেশার আসছে যত দ্রুত সম্ভব এই সাইকোকে খুঁজে বের করার জন্য। কিন্তু কেসের কোনো কিনারা খুঁজে পাচ্ছে না সে। কোথা থেকে যে শুরু করবে তার কিছুই মাথায় আসছে না তমালের, কারণ যে কটা লাশ চুরি হয়েছে তার কোনোটার সাথে কোনোটার মিল নেই। হাসপাতাল থেকে প্রথমে একটা লাশ গায়েব হয়ে যাওয়ার পর কেউ কোনো রিপোর্ট করেনি, কারণ লাশটি ছিল বেওয়ারিশ, এবং কেউ অযথা পুলিশের উটকো ঝামেলায় নিজেকে জড়াতে চায়নি। কিন্তু পরপর 3 দিন যখন 3 যুবতীর লাশ চুরি হয়ে যায়, তখন টনক নড়ে সবার। আর এরপর ইনভেস্টিগেশনে নামে পুলিশ, কিন্তু ফলাফল শূন্য। লাশ চোরের কোনো সূত্র না রেখে যাওয়া পুলিশের জন্য দুর্ভাগ্যই বলা চলে। আবার একদিন রাস্তার পাশে পাওয়া যায় আরেকটা যুবতীর লাশ, যার অবস্থা ছিল বিকৃত। কোনো স্বাভাবিক মানুষ এই লাশ দেখার পর ঠিক থাকতে পারবে না। পুলিশ দ্রুত সেই জায়গায় পৌঁছে লাশ পোস্টমর্টেমের জন্য নিয়ে যায় এবং সেই জায়গা সিল করে দেয়। লাশটি দেখে সবাই বুঝতে পেরেছিল এটা সেই বিকৃত মস্তিষ্কের লাশ চোরের কাজ। পুলিশ ইনভেস্টিগেট করে জানতে পারে যে লাশটি গতকাল একটা মর্গ থেকে চুরি করা হয়েছিল। মর্গের ডিউটিতে থাকা ওয়াচম্যানকে অজ্ঞান করে সেই চোর এই কাজ করেছে। আবারও প্রেশার বাড়তে থাকলো পুলিশের উপর, আর এই কেসের দায়িত্ব গিয়ে পড়েছে ইন্সপেক্টর তমালের উপর। কিন্তু একটা কেসের মূল যেই তথ্য প্রয়োজন সেটা হলো কাজ করার মোটিভ,
মানে খুন বা এইরকম কাজ করার উদ্দেশ্য। কিন্তু এই কেসে সেটাও অস্পষ্ট। এক কথায় পুলিশের অবস্থা নাজেহাল। এই মুহূর্তে পুলিশ শুধু একটাই কাজ করতে পারে, আর তা হলো বিভিন্ন হাসপাতালে পাহারার ব্যবস্থা করা, বিশেষ করে সেই হাসপাতালগুলোতে যেখানে যুবতী মেয়েদের লাশ আছে আর যেগুলো অক্ষত লাশ। কিন্তু এটা যে পশ্চিমবঙ্গ, গাফিলতি থেকেই যাবে কোনো না কোনো কাজে। এইবারেও সেটাই হলো। দূর একটি গ্রামের সরকারি হাসপাতাল থেকে গায়েব হয়ে গেল আরেক যুবতীর লাশ। বিষ খেয়ে আত্মহত্যা করেছিল সেই মেয়েটি। কিন্তু সে মারা যাওয়ার আগে কল্পনাও করতে পারেনি যে তার ওই সুন্দর লাশের সাথে কি হতে চলেছে। অমাবস্যার রাত, আকাশে কোনো চাঁদ নেই, শুধু দূর থেকে ভেসে আসছে কয়েকটা শিয়ালের নিষ্ঠুর আর্তনাদ। আর এই রাতে সেই নিস্তব্ধ জঙ্গলে ভারী কিছু টেনে আনার খসখস শব্দ ছাড়া আর কোনো শব্দ ছিল না। একটা বস্তায় করে সদ্য চুরি করে আনা লাশ টেনে নিয়ে আসছে জাবেদ। জাবেদ আগে থেকেই সেই জায়গায় ক্যামেরা সেট করে ফ্ল্যাশ অন করে রেখেছিল, যাতে করে তার কর্মকাণ্ড সেখানে রেকর্ড হয়, আর পরে তা দেখে সে যেন পৈশাচিক আনন্দে মেতে উঠতে পারে। হয়তো এটাই বিকৃত মস্তিষ্কের মানুষের কর্মকাণ্ড। আবার সেই আগের জায়গায় এসে বস্তার মুখ খুলে দেয় সে। খুলে দেওয়ার সাথে সাথে বেরিয়ে আসে যুবতী মেয়ের ধবধবে সাদা পা। জাবেদ পা ধরে টেনে অর্ধেক লাশ বের করে আর বস্তার বাকি অংশ দিয়ে খুব ভালো করে বেঁধে দেয় যুবতীর মুখ। তারপর ভালো করে পর্যবেক্ষণ করতে থাকে মৃতদেহটি। বিষের প্রভাবে হালকা নীলচে হয়ে গিয়েছিল সেটা। জাবেদ আর দেরি করে না, ধীরে ধীরে খুলে ফেলে তার নিজের কাপড় আর মেতে ওঠে তার বিকৃত মস্তিষ্কের খেলায়। এরপর মাটি থেকে উঠিয়ে নেয় তার ছুরি আর একটা ব্রেস্টে ক্রস চিহ্ন দিয়ে আরেকটা থেকে নির্মমভাবে উঠিয়ে নেয় কিছু মাংস। তারপর লাশটিকে চিৎ করে শুইয়ে দিয়ে লাশের ঘাড়ের বাম পাশ থেকে চামড়া ছিলতে থাকে, ঠিক যেই রকমভাবে কাটার পর খাসি বা গরুর চামড়া ছেলা হয় সেইভাবে। ছুরির আঘাতে যেইটুক কেটে যাচ্ছে সেখান দিয়ে গড়িয়ে বের হয়ে আসতে থাকে কালচে রক্ত। আস্তে আস্তে ছুরি দিয়ে পুরো দেহের চামড়ায় এরকম অনেক ক্ষতের চিহ্ন করে দিল জাবেদ। আর শেষে গিয়ে যুবতীর পেটের মাঝখানে বসিয়ে দিল সেই ছুরি। আর এরপর সেটি উঠিয়ে যুবতীর বুকের মাঝে গেঁথে দিল। আর কাজ শেষে লাশ নিয়ে ফেলে দিয়ে এলো রাস্তার পাশে। জাবেদের এই কর্মকাণ্ড কেউ না দেখলেও একজন দেখেছে, আর তিনি হলেন ওপরওয়ালা। তাই হয়তো তিনিই কাউকে পাঠাবেন দুনিয়াতে এই নরপিশাচকে জাহান্নাম দর্শন করানোর জন্য। হঠাৎ একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় ইন্সপেক্টর তমালের। সে স্বপ্নে দেখে একটা সুন্দরী মেয়ে দাঁড়িয়ে আছে বিশাল একটা মাঠের মাঝে। পুরো মাঠ জুড়ে বিরাজ করছে অন্ধকার, কিন্তু তার মাঝেও সেই মেয়েটির চেহারা দেখা যাচ্ছিল। শুধু চেহারা নয়, বরং পুরো দেহ দেখা যাচ্ছিল। কিন্তু অবাক করা বিষয় হলো মেয়েটির দেহে কোনো কাপড় ছিল না। আর ধীরে ধীরে মেয়েটির আশেপাশে কোথা থেকে যেন আরো ৫-৬টা মেয়ে এসে জড়ো হলো। তাদের অবস্থাও একই। তমাল সেই দিকে তাকিয়েই ছিল। এই দৃশ্য দেখে সাথে সাথে চোখ বন্ধ করতে চাইলেও সে পারছিল না। মনে হচ্ছিল কোনো অদৃশ্য শক্তি তার চোখের পাতা আটকে রেখেছে। এরপর যা ঘটল তা বলার মতো না। ধীরে ধীরে প্রথম মেয়েটার দেহের চামড়া চিরে যেতে লাগলো,
আর সেখান দিয়ে বের হতে লাগলো কালো রক্ত। হ্যাঁ, কালো রক্ত। তমালের স্পষ্ট মনে আছে সে রক্তের রং ছিল কালো। বিজ্ঞানের ভাষায় স্বপ্নের কোনো রং হয় না, কিন্তু তাহলে বিজ্ঞান এটার কি নাম দেবে? তমাল আবার স্বপ্নে চলে গেল। এইবার সে দেখতে পেল সবগুলো মেয়ের সাথেই একই ঘটনা ঘটছে। সবার দেহই একইভাবে বিকৃত হয়ে যাচ্ছে ধীরে ধীরে। এরপর সেই মেয়েগুলোর পেটের মাঝ বরাবর সৃষ্টি হতে লাগলো এক গভীর ক্ষতের। সেখান দিয়ে এইবার গল গল করে বেরিয়ে আসতে লাগলো কালো রক্ত। আর একটু পর সেখান দিয়ে বের হয়ে গেল সেই মেয়েগুলোর নাড়ি ভুঁড়ি। কালো রক্তে মাখামাখি অবস্থায় সেগুলো মাটিতে পড়ে রইল। তমাল আর দেখতে চাইল না, কিন্তু কেউ যেন তাকে স্বপ্নের মধ্যেই বেঁধে রেখেছিল, তাই সে নড়াচড়া পর্যন্ত যেন করতে পারছিল না। তার চোখ এক দৃষ্টিতে তাকিয়েছিল সেই দৃশ্যের দিকে। এরপর আস্তে আস্তে বুক ফেটে যায়, আর সেখানে তৈরি হয় বিশাল এক গর্ত। সেখান থেকেও একইভাবে বের হয়ে আসতে থাকে কালো রক্ত। আর একসময় রক্ত পড়া বন্ধ হলে কালো একটা বস্তু সেখান থেকে বেরিয়ে মাটিতে পড়ে যায়। ভালো করে দেখার পর তমাল বুঝতে পারে সেই বস্তুটি হলো হৃৎপিণ্ড। আর সেটি মাটিতে পড়ে এমনভাবে লাফাচ্ছিল যেন কোনো জীবন্ত মাছ গরম তেলের ভিতর ফেলে দেওয়া হয়েছে। একে একে সবার অবস্থাই এক হলো। এরপর তমাল আর এসব সহ্য করতে পারল না। জোরে চিৎকার করে ঘুম ভেঙে সে বিছানায় উঠে বসে ঢকঢক করে সামনের টেবিলে রাখা এক গ্লাস জল শেষ করে দেয়। তমাল চলে যায় ওয়াশরুমের দিকে। সেখানে গিয়ে তাকিয়ে থাকে আয়নার দিকে, আর সেই স্বপ্নের ব্যাখ্যা খুঁজতে থাকে। শেষ পর্যন্ত সে নিজেকে বোঝায় এই কদিন ধরে এইসব বিকৃত লাশ দেখার ফলে তার এই অবস্থা হয়েছে। কিন্তু তার কাছে একটা জিনিস খটকা লাগে, আর তা হলো সে স্বপ্নের প্রতিটা জিনিস এত নিখুঁতভাবে দেখেছে যেন মনে হয় সে এইসব সত্যি সত্যি দেখছে। আর আরেকটা ভাবনার বিষয় হলো স্বপ্নের কোনো রং হয় না, কিন্তু সে যা দেখেছে সব কিছু ছিল রঙিন। তমালের মাথায় হঠাৎ কিছু খেলে যায়। সে মনে মনে ভাবে, সবকটা লাশের পুরো দেহ বিকৃত হলেও মুখে কেন কোনো প্রকার ক্ষতের চিহ্ন নেই? এই একটা প্রশ্নই ভাবিয়ে তোলে তমালকে। এরপর সারা রাত আর তার ঘুম হয়নি। সকালে উঠে আরেকটা লাশ রাস্তার ধারে আবিষ্কার করে পুলিশ। এই লাশের অবস্থাও ছিল পুরো বিকৃত করা, শুধু মুখে ছিল না কোনো ক্ষতের চিহ্ন মাত্র। এমনিতেই পুলিশের উপর ছিল প্রচুর চাপ, তার মধ্যে আবার আরেকটা নতুন লাশ যেন তাদের সবার ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। পুরো মিডিয়া জুড়ে চলছিল তোলপাড়, আর পুলিশের নামে চলছিল খারাপ কথা বলা। এইবার যেই লাশটি পাওয়া গিয়েছে সেটি ছিল তমালের গ্রামের বাড়ির এলাকার। হয়তো তমাল দেখলে জানাতেও পারত কার লাশ এটি, কিন্তু তার আগেই তাকে এই কেস থেকে সরিয়ে দেওয়া হয়, কারণ সে থাকাকালীন কেসের কোনো উন্নতি হয়নি। তার পরিবর্তে দায়িত্ব পড়ে আরেক অফিসারের কাঁধে। তমালও চুপচাপ কেস থেকে সরে আসে, কারণ তার হাতে কোনো প্রমাণ লাগেনি, আর সে এও জানে নতুন অফিসারের হাতেও কোনো প্রমাণ লাগবে না। রাত ঠিক 12:10। সেই সময় জাবেদ বসে আছে সেই জঙ্গলের ভিতর, সেই গাছের নিচে। আজ সে কোনো লাশ চুরি করতে পারেনি। তার কারণ হলো কোনো অক্ষত লাশ পাওয়া যায়নি, আবার পুলিশও নিরাপত্তা কড়া করে দিয়েছে। জাবেদ চলে যায় তার অতীতে,
যখন সে একজন কলেজের ছাত্র ছিল। তখন সে একজন মধ্য মেধার ছাত্র ছিল। তেমন একটা চটপটে না হলেও কলেজের বখাটেদের সাথে তার মেলামেশা ছিল। হঠাৎ করে একদিন কলেজের একটা মেয়েকে পছন্দ করে ফেলে জাবেদ। মেয়েটির নাম ছিল নিশা। তেমন একটা সুন্দরী না হলেও জাবেদের পছন্দ হয়ে যায় তাকে। একদিন নিরিবিলি পেয়ে জাবেদ সোজা চলে যায় নিশার সামনে আর তার মনের কথা জানায়। কিন্তু নিশার বিয়ে আগে থেকেই ঠিক করা ছিল অন্য জায়গায়, তাই নিশা সরাসরি না করে দেয় জাবেদকে। কিন্তু জাবেদ ছিল নাছোড়বান্দা। সে নিশাকে জোর করতে থাকে। আসলে জাবেদ নিশাকে একান্তে কাছে পাওয়ার জন্য ব্যাকুল ছিল। কিন্তু নিশা জাবেদকে পছন্দ করত না, তাই সে জাবেদের গালে একটা সপাটে চর বসিয়ে দেয়। এতে জাবেদ রেগে যায় আর জাপটে ধরে নিশাকে। নিশা জোরে চিৎকার করে ওঠে। জায়গাটা ছিল কলেজ ক্যাম্পাসের পিছনে, কিন্তু ক্যাম্পাস থেকে বেশি দূরে নয়, যার কারণে নিশার চিৎকার দূর থেকেই অনেকেই শুনতে পায় আর এগিয়ে যায় সেদিকে। সেখানে পৌঁছে তারা দেখে জাবেদ নিশার সাথে অসভ্যতা করার চেষ্টা করছে। তখন সবাই গিয়ে জাবেদকে ধরে টেনে হিঁচড়ে নিয়ে আসে কলেজ ক্যাম্পাসে। নিশার কাছ থেকে এক এক করে সবাই সব কথা শুনে নেয়। এরপর কলেজের সব মেয়ে জাবেদকে ঘিরে ধরে আর তাদের জুতো দিয়ে জাবেদের নিম্নাঙ্গে একের পর এক আঘাত করে। এক পর্যায়ে সে জ্ঞান হারায়, আর জ্ঞান ফেরার পর চোখ খুলে দেখে সে হাসপাতালে ভর্তি। যে ডাক্তার তার চিকিৎসা করছিলেন তিনি ওকে বলেন যে সে কোনোদিন বাবা হতে পারবে না। সব কিছু শুনে আর অপমানে জাবেদের মাথা খারাপ হয়ে যায় আর তাকে পাঠানো হয় মানসিক হাসপাতালে। সেখানে পাগলদের মাঝে থাকতে থাকতে আর এত যন্ত্রণা সহ্য করতে করতে জাবেদ ঠিক করে সে এর প্রতিশোধ নেবে। জাবেদ আস্তে আস্তে ঠিক হয়ে যাওয়ার অভিনয় করে। এক পর্যায়ে এসে তাকে ছেড়ে দেওয়া হয়। সে বের হয়ে চলে যায় নিশার কাছে, কিন্তু গিয়ে দেখে তার বিয়ে হয়ে গেছে এক উচ্চ পদস্থ পুলিশ অফিসারের সাথে। জাবেদ বুঝতে পারে সে নিশার কিছুই করতে পারবে না। তখন তার মাথায় চলে আসে অন্য এক বুদ্ধি। সে যে ততদিনে সাইকো হয়ে গিয়েছিল, তাই একদিন সে একটা হাসপাতালের মর্গ থেকে চুরি করে আনে একটা যুবতীর লাশ, আর সেটা নিয়ে মেতে ওঠে আদিম খেলায়। আর এরপর মেয়েদের প্রতি এক তীব্র ঘৃণা থেকে লাশের অবস্থা করে দেয় বিকৃত। রক্ত দেখে তখন থেকেই তার এক ভালো লাগা কাজ করতে থাকে, তাই সে ভিন্ন উপায়ে লাশকে ক্ষত বিক্ষত করে দেয়। আর সমাজের জন্য আর মানুষকে দেখানোর জন্য সে লাশের একটা ব্রেস্টে ক্রস চিহ্ন এঁকে দেয়, আর আরেক ব্রেস্ট থেকে তুলে নেয় এক টুকরো মাংস, আর সেটি খেতে দেয় রাস্তার কুকুরদের। আজকে রাতটা জাবেদকে লাশ ছাড়াই কাটাতে হলো। সকাল হতেই সে ছুটতে লাগলো নতুন লাশের সন্ধানে। জাবেদ শেষ যে লাশটা চুরি করেছিল সেটি ছিল সুমনা নামের একটি মেয়ের। আসলে সে বিষ খেয়ে আত্মহত্যা করেনি, বরং তাকে বিষ প্রয়োগ করে খুন করা হয়েছিল। আর এই কাজটি করেছিল তার নিজ মামাতো বোন, কারণ সুমনা ছিল তার থেকে সুন্দরী, আর সে শহরে থাকা একজনকে ছোট থেকে ভালোবাসত। সুমনার মামাতো বোনও সেই ছেলেকে ভালোবাসত। তার নাম ছিল নীলা। নীলা জানত শহরে থাকা সেই ছেলে যদি গ্রামে আসে আর সুমনা যদি তাকে তার মনের কথা জানায়, তবে সেই ছেলে সুমনাকেই বিয়ে করবে। আর এটা নীলা একদমই মেনে নিতে পারত না। তার ভালোবাসার মানুষকে তার বোন বিয়ে করবে, এটা মানা যায় না। আর সুমনা না থাকলে সেই ছেলে নীলাকেই বিয়ে করতে বাধ্য, এটা সে জানে। ফলে সে সুমনার খাবারের সাথে বিষ মিশিয়ে দিয়ে তাকে মেরে ফেলে।
সুমনা মারা যাবার পর সে ওই খাবারগুলো ফেলে দেয় আর সুমনার মৃতদেহের পাশে সেই বিষের শিশি রেখে দেয়। সঙ্গে রেখে আসে একটা চিরকুট, যেখানে নীলা সুমনাকে দিয়ে মজা বা খেলার ছলে লিখে নিয়েছিল একটা সুইসাইড নোট। সেটাতে লেখা ছিল, আমি একজনকে ভালোবাসতাম, কিন্তু সে আমায় ঠকিয়েছে, তাই আমি এই পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ব্যাস, নীলার কাজ সহজ হয়ে গেল। পুলিশ এসে সুমনার ঘর থেকে বিষের শিশি উদ্ধার করে আর সেই সুইসাইড নোট। লাশ নিয়ে যাওয়া হয় পোস্টমর্টেমের জন্য, কিন্তু হাসপাতাল থেকেই চুরি হয়ে যায় সুমনার মৃতদেহ। আর তারপর সেটি বিকৃত অবস্থায় পাওয়া যায় রাস্তার পাশে। আবারও একই স্বপ্ন দেখে লাফ দিয়ে জেগে ওঠে তমাল। কি হচ্ছে তার সাথে সে কিছুই বুঝতে পারে না। পাশে থাকা জল ভর্তি গ্লাস নিমেষেই শেষ করে দিল সে। হঠাৎ করে জানালার পাশে একটা শব্দ হলো। তমাল সেই দিকে তাকাতেই ভয়ে জমে যায়। সে দেখে একটা রক্তাক্ত কাটা হাত থাবা দিয়ে আছে তার থাই গ্লাসের জানালার উপর। একটু পর সেটা শূন্যে ভেসে জানালায় কিছু একটা লিখল, তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেল। তমাল সেই দিকে তাকিয়ে দেখে সেখানে লাল টকটকে রক্ত দিয়ে ইংরেজিতে এস লেখা। এইটুকু দেখেই জ্ঞান হারায় সে। উপুড় হয়ে পড়ে যায় তার ঘরের ফ্লোরে। তমাল চোখ মেলে নিজেকে মেঝের উপর আবিষ্কার করে। মাথায় হাত দিয়ে অনুভব করে কিছু রক্ত বেরিয়ে তা কপালেই শুকিয়ে গেছে। রাতে মেঝেতে পড়ে যাওয়াতে কপাল কেটে যায় তার, আর সেখান থেকেই কিছুটা রক্ত বেরিয়েছিল। তমাল হাতের উপর ভর দিয়ে ওঠার চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে সে উঠতে সক্ষম হয়, কিন্তু কপালের ব্যথা তাকে ভোগান্তির মধ্যে ফেলে দেয়। সে ধীরে ধীরে ওয়াশরুমে গেল। তারপর কপালের শুকিয়ে যাওয়া রক্ত জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলল। সেই অবস্থায় সে একবার আয়নার দিকে তাকালো। অদ্ভুত লাগছিল তাকে। উস্কো খুস্কো চুল, খোঁচা খোঁচা চাপ দাড়ি, ফোলা চোখ, আর মুখ দিয়ে জলের ফোঁটা গড়িয়ে পড়ছে। কপালের একপাশে ফুলে ঢোল হয়ে আছে। তমাল সেখানেই দাঁড়িয়ে ভাবতে লাগলো কালকের ঘটনা, কিন্তু সেই ঘটনার কোনো ব্যাখ্যা সে খুঁজে পেল না। আর জানালার সেই রক্ত দিয়ে এস লেখার কোনো মানেই সে বের করতে পারল না। সে বাইরে গিয়ে দেখল তার জানালা পরিষ্কার, সেখানে রক্তের কোনো চিহ্ন মাত্র ছিল না। তমাল অবাক হয়ে গেল এটা দেখে, কারণ সে কাল রাতে স্পষ্ট দেখেছিল জানালার পাশে সেই লেখা। তমাল আর ভাবতে পারল না। গা এলিয়ে দিল বিছানায় আর তলিয়ে গেল গভীর নিদ্রায়। জাবেদ সারাদিন খুঁজে খুঁজে শেষে খোঁজ পেয়েছে একটা লাশের। যেই গ্রাম থেকে এসে শেষবার লাশ চুরি করেছিল সেই গ্রামের হাসপাতালেই রয়েছে সেই লাশ। সুযোগ বুঝে জাবেদ আবার চুরি করে নিয়ে আসে সেটি। সেখানে পুলিশের পাহারা তেমন কড়া ছিল না, কারণ পুলিশ ভেবেছিল একবার যখন এই হাসপাতাল থেকে লাশ চুরি গেছে, তাই এখান থেকে দ্বিতীয়বার আর লাশ চুরির সম্ভাবনা নেই। কিন্তু পুলিশের ধারণাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে জাবেদ সেই হাসপাতাল থেকেই চুরি করে নিয়ে আসে আরেক যুবতীর লাশ। লাশের মৃত্যুর কারণ জলে ডুবে মৃত্যু। মজার ব্যাপার হলো সেই যুবতী ছিল সুমনার মামাতো বোন নীলা। গ্রামের লোক ভেবেছিল যে নীলা সাঁতার না জানার কারণে ভুলবশত জলে পড়ে গিয়ে মারা গেছে, কিন্তু তারা নীলার মৃত্যুর আসল কারণ জানে না। যেখানে সবাই নীলার মৃত্যুকে দুর্ঘটনা ভাবছিল,
সেখানে তার মৃত্যু যে সত্যিই কোনো দুর্ঘটনা নয় সেটা মনে করে হেসে ওঠে অদৃশ্য কেউ। সেই হাসির শব্দ যদি কেউ শুনত তাহলে সে মুহূর্তের মধ্যে ভয়ে সেখানেই হার্ট ফেল করে মারা যেত। জাবেদ চুরি করা নীলার লাশ বস্তায় করে নিয়ে যায় সেই জঙ্গলের পুরনো জায়গায়। সেখানে গিয়ে উন্মুক্ত করে লাশটি। যেই জাবেদ লাশটির উপর ঝাঁপিয়ে পড়তে যাবে ঠিক তখনই দূর থেকে ভেসে আসে শিয়ালের কান ফাটানো চিৎকার। শুধু একটা নয়, মনে হচ্ছিল 10-12টা শিয়াল একসাথে ডেকে উঠেছে। আস্তে আস্তে শব্দ তীব্র থেকে তীব্রতর হতে লাগলো। মনে হচ্ছিল শিয়াল ধীরে ধীরে এগিয়ে আসছে তার দিকে। জাবেদ কানে হাত দিয়ে বসে পড়ল লাশের পাশেই। ধীরে ধীরে শব্দ কমতে শুরু করলো। এক পর্যায়ে একেবারে মিলিয়ে গেল শব্দ। জাবেদ উঠে দাঁড়ালো। এক মুহূর্তের জন্য মনে হয় সেও ভড়কে গিয়েছিল। সে নিজেকে ধাতস্থ করে আবার যেই না লাশের উপর ঝাঁপিয়ে পড়তে যাবে তখন কোথা থেকে যেন এক দমকা হাওয়া তাকে দূরে ফেলে দিল। হাওয়ার বেগ এত জোরে ছিল যে জাবেদ জায়গায় স্থির থাকতে না পেরে মাটিতে পড়ে গেল। শাঁ শাঁ শব্দে বাতাস শুধু জাবেদের উপর দিয়েই বয়ে যাচ্ছিল, কিন্তু আশেপাশের পরিবেশ ছিল সম্পূর্ণ শান্ত। জাবেদ কিছুই বুঝতে পারছিল না আসলে তার সাথে কি হচ্ছে। জাবেদ একবার মাথা তুলে দেখার চেষ্টা করল তার সামনে ঠিক কি হচ্ছে। মাথা তুলে তাকানোর সাথে সাথে জাবেদ আরেকটা দৃশ্য থেকে স্তম্ভিত হয়ে গেল। সে দেখল একটু আগে বস্তায় করে নিয়ে আসা নীলার লাশ হাওয়ায় ভাসছে, আর মুখে বেঁধে দেওয়া বস্তা মুখেই রয়েছে, কিন্তু শূন্যে ভাসা অবস্থায় সেটা অদ্ভুতভাবে দোল খাচ্ছে। জাবেদ কোনোদিন কল্পনাও করেনি যে সে এইরকম দৃশ্য দেখবে। সে কোনোদিন অলৌকিক বিষয়ে বিশ্বাস করেনি, কিন্তু এটা দেখার পর সে কি বিশ্বাস করবে না করবে না সেটা একমাত্র সেই ভালো জানে। হঠাৎ করে সেই লাশের মুখের উপরে বেঁধে রাখা বস্তা খুলে গেল। ততক্ষণে বাতাস থেমে গেছে। এখন চারিদিকে পিন পতন নিস্তব্ধতা। জাবেদ দাঁড়িয়ে গেছে। সে পালাতে চাইলেও তার মস্তিষ্ক তাকে পালানোর জন্য বাধা দেয় বারবার। তার মস্তিষ্ক এইসবের শেষ দেখতে চায়। জাবেদের স্থির দৃষ্টি আটকে ছিল নীলার ভাসমান দেহের উপর। জাবেদ দেখতে থাকলো নীলার চেহারা যেই বস্তা দিয়ে ঢাকা ছিল সেটা খুলে গেল। এই প্রথমবারের মতো জাবেদ কোনো লাশের চেহারা দেখতে পেল। আস্তে আস্তে নীলার চেহারা বিকৃত হতে শুরু করলো। জাবেদের ক্যামেরার ফ্ল্যাশ লাইটের মাধ্যমে সব কিছু পরিষ্কার দেখা যাচ্ছিল। চেহারা বিকৃত হতে হতে এক পর্যায়ে পুরো চেহারার চামড়া ফেটে গেল, আর সেই মুখের চামড়া মাটিতে খসে পড়ল। চামড়া মাটিতে পড়ার শব্দ জাবেদ স্পষ্ট শুনতে পেল, কিন্তু মানুষের চামড়া তো নরম, সেটা খসে পড়লে তো এমন শব্দ হওয়ার কথা নয়। আসলে কোনো অলৌকিক শক্তি নীলার মুখের চামড়া শক্ত করে দেয় আর তা ফাটিয়ে দেয়, যার ফলে সেটি মাটিতে পড়ার পর শব্দের সৃষ্টি হয়। এরপর জাবেদ আবার দেখতে লাগলো চামড়াবিহীন নীলার মুখে এখন শুধু কালো মাংস দেখা যাচ্ছে, আর মুখের আকৃতি বোঝা যাচ্ছে। হঠাৎ করে সেই মাংসে আগুন লেগে গেল। দাউ দাউ করে জ্বলতে লাগলো সেই চামড়াবিহীন মাংসযুক্ত মুখ।
জাবেদের মস্তিষ্ক এখন এখানে থাকা নিরাপদ মনে করছে না। তাই সে জাবেদকে তাড়াতাড়ি পালানোর নির্দেশ দেয়। যেই জাবেদ পালানোর জন্য পিছনে ঘুরতে যাবে, তখন সে খেয়াল করে সে এক চুলও নড়তে পারছে না। তখন তার নজর যায় তার পায়ের দিকে। সেখানে তাকিয়ে দেখে মাটি ফুঁড়ে বেরিয়ে এসেছে কিছু শক্ত লতা, যা পেঁচিয়ে ধরেছে জাবেদের পা। তাই সে নড়তে পারছে না। আস্তে আস্তে লতাগুলো জাবেদের পা বেয়ে উপরে উঠে তাকে কোমর পর্যন্ত পেঁচিয়ে রাখল। এবার জাবেদের পক্ষে নড়াচড়া করা প্রায় অসম্ভব হয়ে উঠল। জাবেদ সাহস করে একবার ভাসতে থাকা লাশের দিকে তাকালো, কিন্তু সে দেখল সেখানে লাশের কোনো নামগন্ধ নেই। জাবেদ তাকিয়েছিল সামনের দিকে। হঠাৎ করে তার মুখের সামনে এসে হাজির হলো সেই লাশ। সেটা দেখে জাবেদের প্রায় জ্ঞান হারাবার মতো অবস্থা হলো। আগুনে পুড়ে লাশের সব মাংস উঠে গেছে। এখন শুধু সেখানে দেখা যাচ্ছে ঝলসে যাওয়া কালো মাথার খুলি। অথচ লাশের পুরো দেহে আগুনে পোড়ার কোনো চিহ্ন মাত্র নেই। সুন্দরী নারী দেহ আর মাংস ছাড়া কালো মাথার খুলি। দৃশ্যটা কল্পনা করলেই গায়ের লোম দাঁড়িয়ে যায়। জাবেদের মনে হচ্ছিল তাকে কেউ অবশ করার ইঞ্জেকশন দিয়েছে। তার পুরো শরীর অবশ হয়ে আছে। তার মস্তিষ্ক আর চোখ শুধু কাজ করছে। জাবেদ তার চোখের পাতা যে এই দৃশ্য দেখে বন্ধ করে নেবে, সেটাও করতে পারছিল না। হঠাৎ করে সেই নীলার লাশ ওই বিকৃত মাথার খুলি নিয়ে একটা বিকট চিৎকার করে ওঠে এবং তৎক্ষণাৎ তার পুরো দেহ বিস্ফারিত হয়ে যায়। দেহের রক্ত আর নাড়িভুড়ি জাবেদের চোখে মুখে এসে লাগে। সাথে সাথে জাবেদও জোরে চিৎকার করে ওঠে। তার পুরো দেহ নীলার রক্তে মাখামাখি। এসব দেখার সময় আর জাবেদের কাছে নেই, কারণ তার দৃষ্টি এখন সামনের ফাঁকা জায়গার দিকে তাকিয়ে আছে। সেখানে হঠাৎ করে কালো ধোঁয়ার সৃষ্টি হতে লাগলো। আস্তে আস্তে সেই ধোঁয়ার একটা কুণ্ডলী পাকিয়ে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলো 6টা নারী দেহ, যার সবগুলোই ছিল বিকৃত অবস্থায়। এটা দেখার পর জাবেদের মুখ থেকে বেরিয়ে এলো এক চাপা আর্তনাদ, কারণ সে চিনতে পেরেছে প্রতিজনকে। এরা তারাই যাদের সাথে সে বিগত কয়েকদিন ধরে চালিয়ে গেছে এক আদিম খেলা, আর পরে তাদের লাশের অবস্থা করে দিয়েছে বিকৃত। প্রতিটা নারী দেহ ছিল উলঙ্গ অবস্থায়। তাদের সুগঠিত দেহ আস্তে আস্তে বিকৃত হতে লাগলো। প্রথমে তাদের বুকের একদিকে ক্রস চিহ্ন ফুটে উঠল। এরপর তার চোখের সামনেই বুকের আরেক দিক থেকে শূন্য অবস্থায় কেউ এক টুকরো মাংস তুলে নিল। মূলত এটা দেখেই জাবেদ ওই লাশগুলো চিনতে পেরেছিল, কারণ সে কোনোদিন কোনো লাশের মুখ দেখেনি। তারপর সেই সব নারী দেহের শরীরের বিভিন্ন অংশ ফেটে যেতে লাগলো। চামড়াগুলোর ফেটে যাওয়া অংশ দিয়ে আগুনের ফুলকি বের হতে লাগলো, আর চামড়াগুলো লালচে রঙের হয়ে গেল। চোখ হয়ে গেল নিকষ কালো। এইসব কিছু দেখার সাথে সাথে জাবেদের মুখ থেকে বেরিয়ে এলো এক তীব্র আত্মচিৎকার। সেই চিৎকারের সাথে তাল মিলিয়ে সামনে থাকা নারী দেহগুলো আকাশ বাতাস কাঁপিয়ে হো হো করে হাসতে লাগলো। তাদের হাসির শব্দে মনে হচ্ছিল পুরো জঙ্গল কেঁপে উঠছে। সেই হাসির তীব্র আওয়াজ সরাসরি জাবেদের হার্টে গিয়ে আঘাত করছিল। মনে হচ্ছিল কেউ তার হৃৎপিণ্ড ফালা ফালা করে দিচ্ছে। চোখের সামনে এইসব দৃশ্য দেখার পর কারো জ্ঞান থাকার কথা নয়, কিন্তু জাবেদ এখনো সজ্ঞানে আছে।
তার কারণ হয়তো সামনে থাকা আত্মাগুলো প্রতিশোধ চায়, আর সেটা জাবেদকে শাস্তি দিয়ে, আর এমনভাবে শাস্তি দিয়ে যেন জাবেদ নিজের চোখে তা দেখতে পারে। 6 জন নারীদেহের মধ্যে যে সামনে ছিল সে এগিয়ে এলো জাবেদের মুখ বরাবর। এরপর সে তার হাত তুলল। জাবেদ দেখল সেই হাতের আঙুল থেকে ছুরির ফলার মতো ধারালো বড় বড় নখ বেরিয়ে আসছে। সেই নখ দিয়ে সেই নারীদেহ জাবেদকে বেঁধে রাখা লতাপাতাগুলোর উপর চালালো এবং সঙ্গে সঙ্গে জাবেদ মুক্ত হয়ে গেল। সে এক মুহূর্ত কি যেন ভাবল এবং তৎক্ষণাৎ পিছনে ফিরে দৌড়াতে আরম্ভ করল। কিন্তু কিছু দূর যাওয়ার পর হঠাৎই জাবেদ বুঝতে পারল সে এক জায়গাতেই পাক খাচ্ছে। একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর এক পাও আর এগোতে পারছে না সে। জাবেদ বুঝতে পারল এই মুহূর্তে তার সাথে কি হতে চলেছে। তাই সে শুধু একবার নির্লিপ্ত দৃষ্টিতে পিছনের দিকে তাকালো। তার করুণ অবস্থা দেখে আবার সমস্বরে হেসে উঠল 6 জন। এরপর তাদের মধ্যে থেকে একটা মেয়ে জাবেদের দিকে ইশারা করে তার হাত উপরের দিকে তুলে ধরল। জাবেদের মনে হলো সে যেন শূন্যে ভাসছে। নিচের দিকে তাকিয়ে দেখে তার ধারণাই সত্য, সে সত্যিই শূন্যে ভাসতে শুরু করেছে। সেই অবস্থাতেই জাবেদ উল্টে গেল আপনা আপনি। ভাসমান অবস্থায় শুয়ে থাকার দৃশ্য অনেকেই কল্পনা করে মনে মনে, কিন্তু তারা যদি জাবেদের মতো পরিস্থিতির শিকার হতো তাহলে এটা কল্পনাতেও আনতে পারত না। সবার প্রথমে যার লাশ জাবেদ চুরি করেছিল সেই মেয়েটির নাম ছিল অলিন। সে শূন্যে ভাসতে ভাসতে এগিয়ে গেল জাবেদের দিকে। জাবেদ শুধু বিস্মিত নয়নে দেখে যাচ্ছিল। জাবেদ না পারছিল অজ্ঞান হতে, আর না পারছিল পালাতে। পালানো তো দূরেই থাক, সে নিজের দেহ নাড়াতে পর্যন্ত পারছিল না। অলিন একেবারে জাবেদের উপর গিয়ে দাঁড়ালো, বের করে আনলো তার ধারালো নখ, আর তা দিয়েই ছিঁড়ে ফেলল জাবেদের পরিধানকৃত সব বস্ত্র। জাবেদের শরীরে এক টুকরো সুতোও থাকল না। এরপর অলিন তার হাতের ধারালো নখ দিয়ে আঁচড়াতে লাগলো জাবেদের দেহে। জাবেদ শুধু দেখে যাচ্ছিল এই সব, আর তার চিৎকারের শব্দে মেতে উঠছিল নিচে দাঁড়িয়ে থাকা 5 আত্মা। তারাও অপেক্ষা করছিল তাদের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে। এরপর অলিন ইশারায় বাকি সবাইকে জাবেদের কাছে আসতে বলল। একে একে সবাই সেখানে এগিয়ে গেল। শুধু নিচে রয়ে গেল সবার সামনে থাকা আত্মা, যার নাম ছিল সুমনা। হ্যাঁ, সুমনাই ছিল তার নাম, কারণ তার প্রতিশোধ বাকি ছিল নীলার উপর, আর সে তার প্রতিশোধ নিয়েছে। মূলত প্রতিশোধ নেওয়ার জন্যই মুক্তি পায়নি সুমনার আত্মা। কিন্তু যখন সে দেখল নীলাকে মেরে ফেলার পরেও তার আত্মা মুক্তি পেল না, তখন সে ঠিক করল তার মৃতদেহের সাথে যে ঘৃণিত কাজ করেছে তাকে উপযুক্ত শাস্তি দেবে। জাবেদের শিকার হওয়া প্রতিটা মেয়ের একটা সুপ্ত প্রতিশোধ লুকিয়েছিল জাবেদকে শিক্ষা দেওয়ার জন্য। সেই ইচ্ছাকে বাড়িয়ে দিয়েছে সুমনা, যাতে তারা সবাই নিজে শাস্তি দিতে পারে জাবেদকে। আর সুমনার আরেকটা ইচ্ছা ছিল যে সে তার ভালোবাসার মানুষকে তার সাথে ঘটা সমস্ত কিছু খুলে বলবে। তাই সে তার ভালোবাসার মানুষকে বিভিন্নভাবে ইশারা দিতে থাকে, স্বপ্নে তাকে ইঙ্গিত দিতে থাকে এই ঘটনার, কিন্তু সে কিছুই বুঝতে পারেনি। এইদিকে বাকি 5 আত্মা জাবেদকে ঘিরে ধরেছে। তাদের চোখে ছিল প্রতিশোধের আগুন। মনে হচ্ছিল সেগুলো ঠিকরে বেরিয়ে এসে ভস্ম করে দেবে জাবেদকে।
একটু বাদে অলিন তার নখ গেঁথে দেয় জাবেদের উরুতে। চিৎকার দিয়ে ওঠে জাবেদ। এরপর একে একে সবাই তাদের নখ দিয়ে ফালা ফালা করতে থাকে জাবেদের শরীর। জাবেদের নগ্ন শরীর পুরো রক্তে লাল হয়ে যায়। উপর থেকে টপ টপ করে নিচে থাকা শুষ্ক পাতার উপর পড়তে থাকা রক্তের ফোঁটা এক অদ্ভুত শব্দের সৃষ্টি করছিল। জাবেদ তখনও সব কিছু তার চোখ দিয়ে দেখে যাচ্ছিল। এক পর্যায়ে একটা আত্মা জাবেদের ডান কানে কামড় বসিয়ে দেয়। এক টানে সে ছিঁড়ে আনে জাবেদের কান, আর তার মুখে পুড়ে কচকচ করে চিবোতে থাকে। এটা দেখে আরেকটা আত্মা বাম কানে কামড় দিয়ে সেটিও ছিঁড়ে আনে ও চিবোতে থাকে। দুটো কাটা কানের জায়গা দিয়ে গল গল করে রক্ত বেরোতে থাকে। বাকি আত্মারা সেই রক্ত চুষে খেতে থাকে। কোনো অজানা শক্তি তখনও জাবেদকে সব কিছু নিজ চোখে দেখার ক্ষমতা দিয়ে যাচ্ছিল। এরপর একটা আত্মা হ্যাঁচকা টান দিয়ে ছিঁড়ে ফেলে একটা হাত, আর আরেকটা আত্মা একটা পা ধরে টান দেওয়ায় সেটিও শরীর থেকে আলাদা হয়ে যায়। জাবেদের জীবন আর বেশিক্ষণ নেই। এত কিছুর পরেও সে যে বেঁচে আছে, এটা অবাক করা ব্যাপার বই কি। নিচে দাঁড়িয়ে থাকা সুমনা এইবার বিদ্যুৎ বেগে উড়ে আসে জাবেদের কাছে, আর এসেই তার দুই হাত ঢুকিয়ে দেয় জাবেদের বুকে। বুকের পাঁজর ভেদ করে তা চলে যায় একেবারে হৃৎপিণ্ড বরাবর। বুকের হাড় ভাঙার মর্মর শব্দই বাকি 5 আত্মার মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট ছিল। কিন্তু সুমনার মুখে ছিল একটা হিংস্রতার আভা। সে তার দুই হাত দুই দিকে প্রসারিত করে আর বুক দুই পাশ থেকে হা হয়ে যেতে থাকে। সাথে সাথে জাবেদ মরণ চিৎকার করে উঠে তৎক্ষণাৎ মৃত্যুর কোলে ঢলে পড়ে। কিন্তু এতেও শান্তি হয় না সুমনার। সে তার এক হাত দিয়ে টেনে বের করে আনে জাবেদের হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডটা বের করে এনে সবার চোখের সামনে উঁচিয়ে ধরে। হালকা বাদামি রক্তে মাখামাখি হৃৎপিণ্ড তখনও একটু একটু করে কাঁপছিল। ততক্ষণে জাবেদের লাশ ক্ষত বিক্ষত মাটিতে পড়ে গেছে। সুমনার হাতে ধরা ছিল সেই হৃৎপিণ্ড। অলিন নামক মেয়েটি সেই হৃৎপিণ্ড ছোঁ মেরে কেড়ে নিয়ে বিশাল একটা হাঁ করে মুখ ঢুকিয়ে চিবোতে শুরু করে দিল। বাকিরা সেই দৃশ্য দেখে নৃশংসভাবে চিৎকার করে হেসে উঠল। বিগত কয়েকদিনের মতোই আবার ধর্মরিয়ে বিছানা থেকে জোরে চিৎকার দিয়ে লাফ দিয়ে ওঠে ইন্সপেক্টর তমাল। তার চোখে মুখে আগের 2 দিনের থেকেও আজ বেশি ভয়ের ছাপ দেখা যাচ্ছে। কাছে থাকা জলের গ্লাস থেকে সব জল শেষ করে আবার পাশে থাকা জগ থেকে জল ঢেলে খায় সে। আজ সে আরো ভয়ানক স্বপ্ন দেখেছে। সে আজ দেখেছে কয়েকজন নারী মূর্তি কি করে একটা যুবককে শূন্যের উপর উঠিয়ে তার শরীরের প্রতিটা অঙ্গ ছিঁড়ে নিল। সেই যুবকের এক পা, এক হাত আর 2টো কান পর্যন্ত ছিঁড়ে নেয় নারী মূর্তিগুলো, এবং সেগুলো মনের সুখে চিবোতে থাকে। আরেকটা নারী মূর্তি সেই যুবকের বুকের ভিতর হাত ঢুকিয়ে তার হৃৎপিণ্ড বের করে নিয়ে আসে। অপর এক নারী মূর্তি সেটা ছিনিয়ে নিয়ে খেয়ে ফেলে, আর শেষে যুবকের পড়ে যাওয়া লাশের কাছে গিয়ে তার পেট কেটে ভিতর থেকে বের করে নিয়ে আসে সব কিছু, আর সেগুলো ছড়িয়ে ছিটিয়ে দেয় আশেপাশে। কিছুক্ষণ পর কিছু শিয়াল এসে পৌঁছায় ও সেগুলো খেতে শুরু করে দেয়। এরপর সেই আগের স্বপ্নে দেখা
6 নারী মূর্তি এক জায়গায় জড়ো হয়। সবার সামনে যেই নারী মূর্তি ছিল তাকে খুব চেনা মনে হচ্ছিল তমালের, কিন্তু কিছুতেই মনে করতে পারছিল না সে কে ছিল। এরপর সবাই এক এক করে ধোঁয়া হয়ে আকাশের দিকে উড়ে যেতে থাকে, আর শেষে সামনে থাকা নারী মূর্তি ধোঁয়া হয়ে উড়ে যাওয়ার আগে এক বিষণ্ণ মুচকি হাসি উপহার দেয়। তমালের কাছে পুরো স্বপ্ন যেন বাস্তব মনে হচ্ছিল সে যেন বাস্তবের সামনে দাঁড়িয়ে সব কিছু দেখছে। আর রঙের ব্যাপার তো আছেই, কিন্তু তমাল কিছুতেই কিছু মেলাতে পারছিল না। পরদিন সকালে খবর পাওয়া যায় যে ওই গ্রামের সেই হাসপাতাল থেকেই চুরি হয়ে গেছে আরেকটা লাশ। এইবার দায়িত্ব দেওয়া পুলিশ অফিসারকেও উপর মহল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়, আর পূর্বে এই কেস হ্যান্ডেল করা ইন্সপেক্টর তমালকে আবার এই কেসে নিয়োগ করা হয়। প্রতিবার চুরি হওয়ার পরদিন ভিকটিমের লাশ রাস্তার পাশে পাওয়া যায়, কিন্তু আজ কোনো লাশ পাওয়া যায়নি। তমাল আন্দাজ করে তার স্বপ্নের সাথে এই কেসের কোনো না কোনো সম্পর্ক তো আছেই। আগে গায়েব হয়েছিল মোট 6টা লাশ, আর স্বপ্নেও ছিল ততগুলোই নারী মূর্তি, আর লাশ চোর ছিল যুবক। সব কিছু যেন মিলে যাচ্ছিল। তমাল তাই আর দেরি না করে তার পুরো ফোর্স নিয়ে চলে যায় শহরের পাশে থাকা জঙ্গলে। সেখানে পুরো জঙ্গল খুঁজে একটা জায়গায় এসে থমকে যায় সবাই। কয়েকজন অফিসার তো জ্ঞানই হারিয়ে ফেলে সেই দৃশ্য দেখার পর, আর কয়েকজন বমি করে ফেলে। তমাল নাকে রুমাল বেঁধে চারপাশে তাকাতে তাকাতে স্বপ্নে দেখা জায়গার কথা মনে করে। হ্যাঁ, এটাই ছিল সেই জায়গা, আর সামনে পড়ে আছে সেই যুবকের ক্ষত বিক্ষত লাশ। জাবেদকে শনাক্ত করা হয়, আর তার আশেপাশ থেকে সব রক্তের স্যাম্পল কালেক্ট করা হয়, আর সেখান থেকে রিপোর্ট আসে একটা রক্তের ডিএনএ নীলার সাথে ম্যাচ করে গেছে। জাবেদের অবস্থা দেখে মনে হচ্ছিল কোনো হিংস্র জানোয়ার তার দেহ খুবলে খাচ্ছিল, এবং কিছু একটা দেখতে পেয়ে আধ খাওয়া অবস্থাতেই ফেলে রেখে গেছে। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো জাবেদের দেহ থেকে তার হৃৎপিণ্ড উধাও ছিল, আর দেহের অভ্যন্তরীণ সব কিছু ছিল লাশের চারপাশে ছিটানো অবস্থায়। বাকি সমস্ত প্রমাণ সব জাবেদের বিরুদ্ধে যায়, ফলে সেই যে দোষী সেটা প্রমাণিত হয়, আর তার মৃত্যু থেকে যায় রহস্য হয়ে। প্রথমে সবাই ভেবেছিল কোনো হিংস্র জানোয়ার জাবেদের এই অবস্থা করেছে, কিন্তু পুরো জঙ্গল খুঁজেও কোনো হিংস্র জানোয়ারের খোঁজ পাওয়া যায়নি। সব জানতো শুধু একজন মানুষ, আর সে হলো তমাল। কিন্তু সে কাউকে কিছুই বলেনি, আর বললেও কেউ তা বিশ্বাস করত না। কেই বা বিশ্বাস করত যে কিছু আত্মা জাবেদের এই অবস্থা করেছে? কিন্তু তমাল এখনো রহস্য উদ্ঘাটন করতে পারেনি সেই বিষণ্ণ হাসি দেওয়া মেয়েটির। তাই সে সিদ্ধান্ত নেয় কয়েকদিন মাথা ঠান্ডা করার জন্য সে গ্রামে যাবে, আর সেখান থেকেই তো দুটো লাশ চুরি হয়েছিল। তাই এতে করে তার রহস্যের কোনো জটও খুলে যেতে পারে। কিন্তু তমাল গ্রামে গিয়ে যা শোনে তা সে কল্পনাও করতে পারেনি। তার ছোটবেলার বন্ধু সুইসাইড করেছে, আর তার কয়েকদিনের মাথায় মারা যায় তার মামাতো বোনও। তমাল হাতে পায় সুমনার বর্তমান সময়ের একটা ছবি, যেটা হুবহু মিলে যায় সেই সামনে থাকা নারী মূর্তির সাথে। তমাল এও শোনে যে সুমনা তাকে মনে মনে ভালোবাসত, আর তমালের সাথে তার বিয়ের কথাও চলছিল। কিন্তু হঠাৎ করে বিষ খেয়ে আত্মহত্যা করে সে। গ্রামের মানুষ সুমনার রেখে যাওয়া শেষ চিঠি তমালকে দেখায়, কিন্তু তমাল জানে সুমনার সাথে স্কুল জীবনের পর
তার আর কোনোদিন দেখা হয়নি। তাহলে এই চিঠির মানে কি? তমাল সবাইকে জিজ্ঞেস করে জানতে পারে যে এই চিঠি আর বিষের শিশি আগে নীলা খুঁজে পেয়েছিল। সুমনার মৃত্যুর পর তার সাথেই তমালের বিয়ের কথা চলছিল। কিন্তু সুমনার মৃত্যুর 2 দিন পরেই নীলা জলে ডুবে মারা যায়। একে একে তমালের কাছে সব বিষয় পরিষ্কার হতে লাগে। প্রথমত, নীলা তমালকে ভালোবাসত, কিন্তু সুমনার সাথে বিয়ের কথা চলছিল তমালের। নীলা সহ্য করতে না পেরে বিষ দিয়ে মেরে ফেলে সুমনাকে, আর সব কিছু একটা আত্মহত্যার আঙ্গিকে সাজায়। কিন্তু সুমনা তার মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য ফিরে আসবে তার আগেই চুরি হয়ে যায় তার লাশ, আর লাশের সাথে জাবেদ করে এক পাশবিক অত্যাচার, যার কারণে দ্বিগুণ হিংস্রতার সাথে ফিরে আসে সে। আর এসেই নীলাকে প্রথমে মৃত্যু উপহার দেয়। পরদিন নীলার লাশও চুরি হয়ে যায়। সুমনাও নাগালে পেয়ে যায় জাবেদকে, যার কারণে সুমনা নীলার লাশ ব্যবহার করে আগে জাবেদকে ভয় দেখায়। পরে সে জাবেদকে তার কাজের উপযুক্ত শাস্তি দেয়। আর এই সব কিছু যা তমাল স্বপ্নে দেখত, সেই স্বপ্ন দেখানোর পিছনেও হাত ছিল সুমনার, কারণ সে চাইতো তমালকে সব জানিয়ে দিতে। সেদিন জানালায় যে এস লেখা ছিল, যার অর্থ সুমনা। সে যে আত্মহত্যার মতো নীচ কাজ করেনি সেটা জানিয়ে দিতে এসেছিল সেদিন। সুমনা তার কাজে সফলও হয়েছিল। তমাল এখন জানে সুমনা আত্মহত্যা করেনি। এতক্ষণ তমাল বসেছিল একটা পুকুরের পাড়ে। এই জায়গাতেই ছোটবেলায় তারা দুজন খেলা করত। একদিন সুমনা তাকে হঠাৎ করে মজার ছলেই জিজ্ঞেস করেছিল, বিয়ে করবি আমায়? যা, তোকে বিয়ে করতে বই গেছে আমার। মজা করে বলেছিল তমাল। কিন্তু সুমনা মুখ ফুলিয়ে 3 দিন তার সাথে আর কথা বলেনি। ওটাই ছিল তমালের সাথে সুমনার শেষ দেখা। এরপর তমাল শহরে চলে আসে পড়ালেখার জন্য। তমালের মনেও সুমনার জন্য একটা সুপ্ত ভালো লাগা ছিল, যা শহরের যান্ত্রিক পরিবেশে ধীরে ধীরে মিলিয়ে যেতে থাকে। কিন্তু প্রত্যেক একাকিত্বের মুহূর্তে তমাল সুমনার সাথে দুষ্টু মিষ্টি মুহূর্তের কথা মনে করে নিজে নিজেই হেসে উঠত। আর যদি সুমনা বেঁচে থাকতো তাহলে হয়তো তমালের সাথেই তার বিয়ে হয়ে যেত। এইসব মনে পড়তেই হু হু করে কেঁদে ওঠে তমাল। তার চোখের জল পুকুরের জলের সাথে মিশে যাচ্ছিল। হঠাৎ করেই পিছন থেকে একটা আওয়াজ আসে। আর কতদিন? তমাল চিনতে পারে সেই আওয়াজ। হ্যাঁ, এটা সুমনারই আওয়াজ। সেই ছোটবেলার সুমনার আহ্লাদে ভরা কণ্ঠ এটি। তমাল জবাব দেয়, কেন চলে গেলে আমায় ছেড়ে? আমি তো যেতে চাইনি, কিন্তু ভাগ্য যে সহায় নয় আমার। তুমি কি জানো আমার কতটা কষ্ট হচ্ছে? জানি তো, কিন্তু ভাগ্যকেই যে মেনে নিতে হবে তোমায়। আমি এখন শুধুই তোমার অতীত। তোমাকে চিন্তা করতে হবে এখন ভবিষ্যতের, সেটাই এখন সব। কিন্তু তোমায় ছাড়া ভবিষ্যৎ তো আমি কল্পনাও করতে পারবো না। আমার একটা শেষ ইচ্ছা রাখতে পারবে? কি ইচ্ছা আমায় বলো। আমায় এখন যেতে হবে। তার আগে কথা দাও, আমায় ছাড়া ভবিষ্যতে তুমি খুশি থাকবে। তা না হলে আমি ওপারেও শান্তি পাবো না। না। তমাল চিৎকার করে উঠে দৌড়াতে লাগলো সুমনার আওয়াজের পেছনে। কিন্তু সেই আওয়াজ যেন দূরে চলে যেতে লাগলো আস্তে আস্তে। শুধু একটাই কথা ভেসে আসছিল, আর তা ছিল, কথা দাও আমায়। এক পর্যায়ে তমাল হাঁপিয়ে ওঠে আর পড়ে যায়। সেই অবস্থাতেই কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে থাকে, আমি কথা দিলাম আমি
সুখে থাকবো। এই কথা বলার সাথে সাথে তমাল আর সুমনার কণ্ঠ শুনতে পায় না। অশ্রু ভেজা চোখে সে একবার আকাশ পানে চায়। সেখানে কল্পনার চোখে দেখে সুমনার মায়াময় অশ্রু ভেজা মুখ তার দিকে তাকিয়ে যেন বলছে, বিদায় বিদায়, ভালো থেকো তুমি। তমালের চোখ দিয়ে শুধু কয়েক ফোঁটা অশ্রু পড়ল। তারপর সে হাত দিয়ে চোখ মুছে উঠে দাঁড়ালো। তাকে যে কষ্ট পেলে চলবে না, সে কথা দিয়েছে সুমনাকে যে সে সুখে থাকবে। আর তমাল কখনো কথার খেলাপ করে না। এগিয়ে চলল সে তার গন্তব্যে। কিন্তু সে কি আজও ভুলতে পারবে সুমনাকে? এতক্ষণ আপনারা শুনছিলেন গ্রাম বাংলার ভৌতিক গল্প, বাংলাদেশের প্রখ্যাত লেখক শ্রী সাদিক হাসানের কলমে বিকৃত মনা। আজ গল্প পাঠে ছিল অভিক, অন্যান্য চরিত্রে সৌরভ কিংবদন্তি, পার্থ প্রতিম দাস, পম্পা ও সোমা মিত্র, আবহে নীলাভ, প্রচ্ছদ অলঙ্করণে টিম রহস্যের অন্ধকারে। গল্পটির সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় পার্থ প্রতিম দাস। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন রহস্যের অন্ধকারে। নমস্কার, শুভরাত্রি।